তোমার ছায়ায় হারিয়ে যাই, এক হারিয়ে যাওয়া চেনা মেয়ের গল্প, এক অপরিচিত প্রেমের শুরু। চৈত্রের সকালে গ্রামে যেন একটু বেশিই ব্যস্ত। মাঠের ধারে বটগাছটার নিচে আজ আর কেউ ধান শুকোতে যায়নি। কলা পাতায় রাখা পান্তা ভাতও জমে গেছে, কিন্তু মুখে তুলছে না কেউ। সবাই শুধু একটা কথা বলছে, একটা নাম ঘুরে ফিরে বেড়াচ্ছে বাতাসে, মায়া রহমান। এই মেয়েটাকে সবাই গ্রামে ডাকে পাগলি মায়া বলে। কে কোথা থেকে এনেছে, কবে এসেছে, কিছুই কারো ঠিকঠাক মনে নেই। এই মহিলা নাকি শহর থেকে নিয়ে এসেছিল পেটে বাচ্চা সহ অজানা এক মেয়েকে। তখন থেকেই মায়া থাকে এই চিলতে টুপড়ি ঘরে, মাথা নিচু করে চুপচাপ। গাছের পাতায় বাতাস পড়লে যেমন শব্দ হয়, ওর হাঁটাও ঠিক তেমন। কিন্তু আজ সেই পাগলি মায়ার বিয়ে। ভোর হতে না হতেই লোকে লোকারণ্য হয়েছে কাঁঠালতলার পাশে গলির মোড়ে। গরম চা আর গুড়ের বাটি সাপটা মুখে দিতেই ভুলে যাচ্ছে সবাই, কারণ তারা মুগ্ধ, হতভাগ আর একটু ভীত। এই পাগলির বিয়ে কাকে, কেন? মাঠে ছাগল চড়াতে যাওয়া খোকন বলে উঠল, এই গ্রামে ইতিহাসে কেউ পাগলিকে বিয়ে করেছে শুনেছ কোনোদিন? পাশের বুড়ি থুতু ফেলে বলল, না রে বাপ, আমার 70 বছর জীবনে এই বেইজ্জতি দেখিনি। এই বিয়েটা যেন শুধু মায়ার নয়, গ্রামের গায়ে একটা কালি। গ্রামের হুজুর তো ভোরেই না করে দিয়েছেন, পাগল মেয়ে বিয়ে করানো পাপ। কিন্তু কে শুনে কার কথা? এই গ্রামে পাপও টাকা দিয়ে ঢেকে ফেলা যায়, আর সেই টাকার ঝনঝনানিতে মায়ার জীবনে আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। না, এটা প্রেম নয়, এটা একটা শিকার। সকাল থেকেই গ্রামের বাতাসে গুজব ছড়িয়ে পড়েছে। যে যেদিকে যায় একটাই কথা বলছে, আজ সেই পাগলি মায়ার বিয়ে। আর বলো কি, এক ভুঁড়ি লোকটা এসে বিয়ে করছে। তাদের চোখে বিস্ময়, ঠোঁটে বাঁকা হাসি, যেন একটা নাটক শুরু হয়েছে গ্রামের মাটিতে। লোকটা ঠিক কেমন, কে যেন বলল, গায়ে কালো পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি, খুব হাসিখুশি মুখ। কিন্তু কিছু একটা ঠিকঠাক লাগছে না। চোখ দুটো কি যেন ভাবে তাকিয়েছিল, যেন মানুষ না, শিকার খুঁজছে। আরেকজন বলল, শুনলাম নাকি চট্টগ্রাম দিক থেকে এসেছে, কী সব ব্যবসা করে। তবে মায়ার বিয়েতে রাজি হয়েছে কারণ টাকা পয়সা অনেক দিচ্ছে। গ্রামের পুরনো গাছতলায় বসে বৃদ্ধরা তামাক টানছেন। কেউ বলেছে এই লোকটা কি সত্যি বিয়ে করতে এসেছে, নাকি আরও কিছু। পাগলিটা তো নিজের মনের কথা বলতেও পারে না। আর মেয়েরা উঠোনে দাঁড়িয়ে বলা বলি করছে, আহারে মায়া রে, তো বেশ মিষ্টি দেখায়, যতই পালক বলুক। কপালে বিয়ে জুটল সেই লোকটার সঙ্গে, কেমন ভুঁড়ি ভুঁড়ি আর চকরদার। কেউ আবার কৌতুক মেশানো কণ্ঠে বলল, লোকটা তো দাওয়াত দিচ্ছে বলেছে, মিষ্টি খান, আজ আমার বিয়ে। হেসে হেসে ঘুরছে, অথচ কনের দিক থেকে কোনো শব্দ নেই। এই সময়ের ভেতরে কথা কেউ জানে না। গ্রামের মুখে শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, ও ভুঁড়ি ভুঁড়ি লোকটা কে, কেনই বা সে একটা পাগল মেয়েকে বিয়ে করতে এসেছে। কেউ বলে হয়তো ভালো মানুষ, সমাজের দয়া। কেউ বলে ধুর, এসব লোকের ভিতরে খেলা থাকে, বোঝা যায় না। কিন্তু কারো চোখে পড়ছে না একটা জিনিস, এই বিয়েটা শুধুই একটা বিয়ে নয়, একটা লেনদেন, এক অন্ধকার ফাঁদ। আর মায়া হচ্ছে তার সবচেয়ে নিরীহ শিকার। বাড়ির উঠোনটা আজ অদ্ভুতভাবে সাজানো। চালা থেকে ঝুলছে কাগজের কাটা ফুল, বাঁশের খুঁটিতে ঝোলানো হয়েছে রঙিন কাপড়, আর ঠিক মাঝখানে রাখা হয়েছে একটি প্লাস্টিকের সোফা, যেন গ্রামের কেউ বিয়েতে খুব একটা ব্যবহার করে না। মায়ার মা সেই সোফায় এক পাশে বসে, মুখে একগাল হাসি, কিন্তু সেই হাসিটা অদ্ভুত রকমের, যেন আনন্দের মুখোশের পেছনে লুকিয়ে আছে অনেক কিছু। বাবা একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন, মুখে প্রশান্তির ছাপ, চোখে মুখে বড় কাজ সেরে ফেলার স্বস্তি। পাশের মানুষজনকে বলছেন, ভালোই তো হলো, পাগলি মেয়ে তো এমনিই কেউ বিয়ে করতে চায় না, আর ওরা তো বেশ টাকাও দিল। মায়ার ভবিষ্যৎটাও তো একটু নির্ভর হলো, কি বলেন? একটা চাচা কানে কানে বললেন, কিন্তু মেয়েটা তো ঠিকঠাক বোঝে না কিছুই, ওর মতামত নিলেন? বাবা তৎক্ষণাৎ হেসে ফেললেন, আরে ও কি বোঝে,
এই বয়সে কই একটা বিয়ে হচ্ছে সেটাই বড় কথা। মায়ার মা পাশ থেকে বললেন, কোন মা চায় তার মেয়েটা সারা জীবন পাগল হয়ে একা থাকুক? আমরা ওর মঙ্গলই চেয়েছি। আর ছেলেপক্ষের লোকেরা তো ভালোই, ঢাকায় থাকে, অনেক টাকা পয়সা। সেই মুহূর্তে কারো চোখে পড়ল না ঘরের কোনায় বসে থাকা মায়ার ফাঁকা চোখ, যেন সমস্ত কোলাহলের মাঝে একটা মানুষের একটুও অস্তিত্ব নেই। লোকেরা খাবার কথা ভাবছে, বরপক্ষের লোকেরা কথা বলছে পণ নিয়ে, কতটা টাকা আর কতটা গয়না এখনই দেয়া হবে, আর বাকিটা বিয়ের পরে। তার বাবা মা তারা আজকের দিনে নিজেদের সার্থক মনে করছেন, কারণ আজ একটা বোঝা তারা নামাতেই পেরেছেন, নিজের ভাষায় সম্মানের সঙ্গেই নামাতে পেরেছেন। কিন্তু সত্যিটা আজকে এই উঠোনেই বিক্রি হয়ে যাচ্ছে এক মেয়ের জীবন, আর কেউ টেরই পাচ্ছে না, বা টের পেয়েও কিছু বলছে না। একটা বড় উঠোনে বিয়ের আয়োজন হয়েছে। নিকাহ পড়ানোর জন্য হুজুর এসে বসেছেন। চারপাশে আত্মীয় স্বজন, হট্টগোল, কোলাহলী মুখ, সব কিছু নিয়মাফিক চলছে। শুধু এক জায়গায় অস্বাভাবিকতা। নববধূ মায়া চুপচাপ বসে আছে, মাথা নিচু করে, হাত ভাঁজ করা, চোখ স্থির। কেউ জিজ্ঞেস করলে উত্তর দেয় না, কেউ পাশে ডাকলে তাকায় না। একটা অদ্ভুত নিঃশব্দতা ছেয়ে গেছে তার চারপাশে। কেউ একজন বলে উঠল, মেয়েটা কি রাজি, নাকি জোর করে বিয়ে দিচ্ছে? অন্যজন চাপা গলায় বলল, পাগল না হলেও কিছু তো সমস্যা আছে, তবে দেখতে খুব মিষ্টি, ছেলেপক্ষ এত কিছু দেখে না। হুজুর বারবার প্রশ্ন করছেন, আপনি কি এই বিয়েতে রাজি? কিন্তু মায়া নিরুত্তর। তারপর কেউ পেছন থেকে কানে ফিসফিস করে বলল, বলো তো রাজিয়েছি, শুধু বলো। মায়ার ঠোঁট কাঁপল, যেন কারো ভয়ঙ্কর ছায়া তার কাঁধে। চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু কেউ বুঝছে না এই ঘোরের মধ্যে বসে থাকা মেয়েটি আদৌ বুঝে উঠতে পারছে কিনা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে কে। ঘরের ভিতর ততক্ষণে এরকম উৎসব শুরু হয়ে গেছে। সকালের রোদরা উঠোনে এসে পড়েছে হালকা ঝিলমিল করে, কিন্তু সেই আলোয় নিচেই যেন ঢেকে রাখা হয়েছে একটা বড় অন্ধকার। লোকটা যাকে সকলে বড় বলে জানছে, সে এখন উঠোনে এক হাতে একটা মিষ্টির বক্স ধরে, আরেক হাতে সবার মুখে মিষ্টি তুলে দিচ্ছে। আহা, খাওন মিষ্টি, আজ আমার বিয়ে। তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সব কিছু ওর কন্ট্রোলে, যেন মায়া নামের এই বাকরুদ্ধ মেয়েটা কোনোদিনও মানুষের মেয়েই নয়, বরং একটা লেনদেনের প্রোডাক্ট। লোকটা ঢুকেই প্রথমে সেই লোকগুলোর সাথে হাত মেলালো যারা তাকে মায়ার খরিদ্দার হিসেবে চুপচাপ সাহায্য করেছে। তারপর মাথায় টুপি পরে মা বোনেদের সামনে এসে নতমুখে বলল, দোয়া করিয়েন, আমি একটা ঘর বাঁধতেছি। সবাই তখন হেসে উঠল, উৎসবের হাসি। কেউ বুঝল না এই হাসি মুখের ছেলেটি আসলে কোনো অন্ধকার ঘর থেকে এসেছে, আর মায়াকে কোন ঘরে নিয়ে যেতে চলেছে। কেউ প্রশ্ন করল না এই ছেলেটি হঠাৎ কেন এত আগ্রহ দেখাচ্ছে, কেনই বা এই পাগলি মেয়েটির বিয়েতে এমন হইচই। আর অন্যদিকে মায়া চুপচাপ বসে আছে, অজান্তেই ঠোঁটে একটুখানি কাঁপুনি। সে জানে না কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, শুধু একটা অনুভূতি বারবার বলে যাচ্ছে কিছু একটা খুব ভুল হতে চলেছে, অথচ কেউ তাকে শোনে না। এটাই তার নিয়তি। ঘর বাঁধার নামে তার জীবনের মাটি তুলে বিক্রি করে দিচ্ছে সবাই। উঠোনে যারা বসে আছে তাদের চোখে মুখে শুধু আনন্দ, খাবার দাবারে হল্লোড় চলছে, কিন্তু এই আনন্দের পেছনে লুকানো আছে এক ভয়ঙ্কর গোপন সত্য। সেই ভুঁড়িওয়ালা লোকটা আসলে এই গ্রামেরই একজন প্রভাবশালী পাচারকারী। লোকচক্ষুর আড়ালে থাকে, কিন্তু নারীর দেহ কেনাবেচাতে অভ্যস্ত। মায়ার বিয়েটা কোনো ভালোবাসার বা সম্মানের বিয়ে নয়, এটা কেবল একটা ছলচাতুরি। গ্রামের কিছু লোভী লোক আর মায়াকে আশ্রয় দেয়া সেই বাবা মা সবাই মিলে একটা ফাঁদ তৈরি করেছে। আশেপাশে যে এত লোক, তারা কেউ কিছু জানে না। তারা ভাবছে এই পাগল মেয়ের জন্য সুব্যবস্থা হয়েছে, কিন্তু সত্যি হলো মায়া যেন এক চলমান সম্পত্তি, যাকে পণ্য করে তোলা হয়েছে। মায়া বোঝেও না কিছু, তার ঠোঁটে এক বিন্দু হাসি নেই, চোখে ধোঁয়াটে শূন্যতা।
কিন্তু তার ভিতরে যে কী নিঃশব্দ কান্না লুকিয়ে আছে কেউ তা দেখতে পায় না। বিয়ে শেষে তাকে তুলে দেওয়া হবে স্বামীর হাতে, যে আসলে ওকে নিয়ে যাবে অন্য এক রাজ্যে, অচেনা শহরে, যেখানে তাকে মানুষ নয়, কেবল একটা লাভের জিনিস ভাবা হবে। বিয়ের আগের সন্ধ্যা, মায়াকে পুরনো জামদানি শাড়ি পরানো হচ্ছে, মুখে হালকা মেকআপ। পাশে বসা বছর 35-এর এক গৃহ পরিচালিকা নারীর চোখে ধরা পড়ে মায়ার চুপচাপ আতঙ্কিত মুখ। মায়া তাকায় না, কথা বলে না, শুধু মাঝে মাঝে হাতটা কেঁপে ওঠে। নারীটি ধীরে ধীরে চুলে সিঁথি করে দিতে দিতে বলল, তুমি খুব চুপচাপ, ভয় লাগছে? মায়া মাথা নাড়ল না, কিন্তু তার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল একটি অশ্রু। গৃহ পরিচালিকা আর কিছু না বলে শাড়ির ভাঁজ ঠিক করলো। তারপর হঠাৎ খুব আস্তে ফিসফিস করে বলল, শোনো মা, এই বিয়ে আমি মন থেকে মেনে নিতে পারছি না। তুমি যেন কারোর পুতুল। সে যেন নিজের সাথেই কথা বলছে। একটু থেমে সে বলল, পেছনের দরজাটা আমি আজ খোলা রাখবো, যদি মন চায় পালিয়ে যেও, আমি কাউকে বলবো না। মায়া এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। তবে সেই চোখে ছিল একরাশ কৃতজ্ঞতা, এক বিন্দু সাহস। নারীটি সয়ে গেল, দরজাটা টেনে দিল, কিন্তু লক করলো না। রাত বাড়ল, ঘরের আলো নিভে এলো। সবাই ভাবল মায়া নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়া উঠে বসে ধীরে ধীরে সেই পেছনের দরজার দিকে এগিয়ে গেল। বুক ধড়ফড় করছে, চোখে জল। দরজাটা ধাক্কা দিতেই নিঃশব্দে খুলে গেল। একবার পেছনে তাকালো মায়া, তারপর পেটের ওপর হাত রেখে দৌড়ে চলে গেল অজানা অন্ধকারের দিকে। শুধু মাথার ভেতর একটা কথা ঘুরছে, আমাকে বাঁচতেই হবে, আমার শিশুটার জন্য। রাতের নিস্তব্ধতায় মায়া দৌড়ে চলেছে, পেছনে তাকানোর সাহস নেই। বুক দুরু দুরু করছে। বুকের মধ্যে একটাই প্রশ্ন, আমি কে? না, সে কিছুই মনে করতে পারছে না। পথের লোকজন দেখলে সে চোখ নিচু করে পালিয়ে যায়। কেউ কিছু জিজ্ঞাসা করলে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে জানে না তার বাড়ি কোথায়, বাবা মায়ের মুখ মনে নেই, শুধু একটুকু বুঝেছে সে গর্ভবতী। তার কিছু কিছু অচেনা মুখ তাকে ভয় দেখায়। আকাশে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ এক মাতাল লোক সামনে এসে দাঁড়ালো। এই 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 কোথায় যাচ্ছ? আমার বউ তো। এতদিন কোথায় ছিলে? বলে টলতে টলতে এগিয়ে আসে সে। মায়া থমকে যায়, মুখে ভয় আর অজানা আতঙ্ক। লোকটা মদে মাতাল, তার গা থেকে তীব্র গন্ধ আসছে। সে মায়ার হাত টেনে ধরে, চলো বউ, তোদের ঘরে নিয়ে যাব, আজ বিয়ে করব তোকে। মায়া বোঝে না, সে ভয়ে কাঁপে। কে এই লোক? কেন এমন বলছে? সে চিৎকারও করতে পারছে না। তারপর এক সাহসী মুহূর্তে সে নিজের হাত ছাড়িয়ে তার হাতে কামড় দেয়। লোকটা ব্যথায় চিৎকার করে, আহ শালির বেটা! মায়া দৌড়ে পালিয়ে যায়। পেছনে শুধু মাতালের চিৎকার আর বৃষ্টির শব্দ। সে দৌড়াতে দৌড়াতে ভাবে, আমি কোথায় যাব? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? সে জানে না কে তার শত্রু, কে বন্ধু। সে শুধু জানে তাকে বাঁচতে হবে, নিজের জন্য, তার পেটে বেড়ে ওঠা নতুন জীবনের জন্য। পিছনে জঙ্গল ঘেরা রাস্তা, নিঃশব্দ রাত, কেবলই পায়ে পায়ে ছুটছে এক মেয়ের মরণপণ চেষ্টা। শাড়ির আঁচল ছিঁড়ে গেছে, খালি পায়ে কাঁটার আঁচড়ে রক্ত বেরোচ্ছে। দৃষ্টি ঝাপসা, মাথা ঝিমঝিম করছে, তবুও থামছে না সে। তার চোখে শুধুই আতঙ্ক। মনে হচ্ছে কেউ বা কিছু তাকে তাড়া করেছে। পেছনে যেন একটা মাতাল গলা, ওই নাড়া, তোকে আমি আমার বউ করব, চল বউ চল। মায়া এক ঝটকায় গতি বাড়িয়ে দেয়। তার শরীরে অবশ লাগছে, পা যেন আর চলছে না, কিন্তু মনের ভেতর একটা শক্তি জেগে উঠছে। এই জায়গা থেকে পালাতে হবে, কিছুতেই ধরা পড়া যাবে না। রাস্তার পাশের শুকনো ধুলোয় ওপর পা পড়া মাত্রই ছোট ছোট কাঁটাগুলো ঢুকে যায় তার পায়ের ভেতর। কেঁপে ওঠে সে, কিন্তু কান্নার সময় নেই। মাথার পেছনে এখনও সেই মাতাল লোকটার ছায়া। তোকে নিয়ে যাব রে আমার বউ,
এত সুন্দর বউ কপালে জুটেছে বুঝলি। আচমকাই বাঁ দিকে একটা গাছ দেখতে পায় মায়া, বড় পুরানো বট গাছ। অন্ধকারে গাছটাও যেন ভয় দেখাচ্ছে, তবুও তার পায়ে জোর নেই আর। ছুটে গিয়ে গাছটায় গোড়ায় পড়ে যায় হুড়মুড় করে। জ্ঞান প্রায় অর্ধেক উড়ে গেছে তার। মাটিতে পড়ে থাকার পরেও দম নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর হাহাকার। পেটে হাত দেয় সে। উহ, একটা কষ্টকর শ্বাস। পেটেও ব্যথা করছে। হ্যাঁ, সে অন্তঃসত্ত্বা, কিন্তু তার তো কিছুই মনে নেই। সে কোথা থেকে এসেছে, কে তার আপনজন, সব অজানা। মাথার ভেতর কেবলই শূন্যতা। শরীর কাঁপছে, পেটে সন্তান, আর বাইরে এক মাতাল লোক তাকে নিজের বউ বানাতে চায়। চোখ বুজে চোখের কোণে অশ্রু। সে কি বাঁচবে আজ? অন্ধকার গাছের গোড়ায় ঝোপে লুকিয়ে পড়ে সে। তার সারা শরীর কাঁপছে। হাত দিয়ে আঁচল টেনে বুক ঢাকার চেষ্টা করে। পেছন থেকে মাতাল লোকটা এসে দাঁড়ায় গাছের কাছাকাছি। বউ, ও বউ, আমি তোকে ছেড়ে দেব না, চল রে বউ। মায়ার গলা শুকিয়ে গেছে, সে নিঃশব্দে কাঁপছে। লোকটা হাত বাড়িয়ে দেয় তার দিকে। হঠাৎ করে মায়া তার হাতটা কামড়ে দেয় জোরে, এমনভাবে যে লোকটা আর্তনাদ করে ওঠে। চমকে ওঠে মাতাল। এই মেয়ে তো পাগল বলেই সরে পড়ে। সুযোগ বুঝে মায়া উঠে পড়ে, আরেকবার ছুটতে শুরু করে। ছেঁড়া শাড়ি, এলোমেলো চুল, রক্তে ভেজা পা নিয়েই মায়া ছুটে চলেছে। কোন দিক যাচ্ছে জানে না, শুধু পালাতে চায়, খুব দূরে কোথাও। হঠাৎই পা হড়কে পড়ে যায় একটা বড় গাছের নিচে। মাটি ঠেকতেই চিৎকার বেরিয়ে আসে, পেটে যেন কেউ ছুরি চালিয়েছে। সে জড়িয়ে ধরে নিজের পেটটা। ব্যথা, তীব্র ব্যথা। আহ, এই ব্যথা কেন? কে আছি আমি? কেন এত কষ্ট হচ্ছে? তার চোখে পানি এসে যায়। বুকের ভিতরে যেন আগুন জ্বলছে। অজানা এক মাতৃত্ব তাকে কাঁদিয়ে তোলে। ভয় আর অসহায়তায় সে কুঁকড়ে যায়। মাটিতে পড়ে আছে মায়া, একটা বড় গাছের নিচে। চারপাশে ঝরা পাতা আর কাদা। তার পা থেকে রক্ত গড়িয়ে এসে মাটির সঙ্গে মিশে গেছে। পেটটায় তীব্র ব্যথা। সে দুহাত দিয়ে জড়িয়ে আছে নিজের গর্ভ। চোখে জল, মুখে যন্ত্রণা, কিন্তু মনে নেই কিছুই। সে কে, কোথা থেকে এসেছে, কিছুই না। ঠিক সেই সময়ে হেঁটে আসছিল একটা মেয়ে, বয়স 20-এর কোঠায়, পরনের পাতলা সালোয়ার কামিজ। নাম তার সুমি। শহরের বড়লোকের এক ধনকূপের বাড়িতে পরিচালিকার কাজ করে। সে হঠাৎই থেমে যায়। চোখে পড়ে এক নিথর দেহ পড়ে আছে রাস্তার ধারে গাছের নিচে। ও মা, এ কি? একটা মেয়ে, একা, রক্ত! এই তো গর্ভবতী। সুমির কণ্ঠে কাঁপন, চোখে বিস্ময়। পা গিয়ে থেমে যায় মায়ার মাথার কাছে। সে ধীরে ধীরে ঝুঁকে পড়ে, দেখে মেয়েটার ঠোঁট কাঁপছে, কিছু বলছে না, শুধু নিঃশ্বাস নিচ্ছে। সুমির সাথে ছিল এক বয়স্কা মহিলা, গীতা মাসি। সাদা ধুতি, কালো ব্লাউজ, কপালে সিন্দুরের হালকা ছাপ। তিনি শহরের ওই বড়লোক বাড়ির রান্নাঘরের পুরনো এক কাজের মানুষ। চুপচাপ, শান্ত স্বভাবের এই নারী সবসময় সুমির অভিভাবকের মতো পাশে থাকেন। সুমির চিৎকারে তিনিও ছুটে আসেন। গীতামাসি চোখের ভয় আর মমতা একসাথে। তিনি কিছু না বলে হাঁটু গেড়ে বসে পড়লেন মায়ার পাশে। গীতামাসি আঁচল খুলে কপালে মুছে দিচ্ছেন মায়ার। তার হাত কাঁপছে। সুমি দৌড়ে পাশের পুকুর থেকে জল এনে মুখে ছিটিয়ে দেয়। মাসি, ও মা, ও তো গর্ভবতী, ব্যথায় কুঁকড়ে গেছে। গীতামাসি মাথা নাড়িয়ে বললেন, বাঁচাতে হবে। এই মেয়েটার গায়ে যতটুকু প্রাণ আছে আমরা কিছু করতেই হবে। সুমি ভয়ে কাঁপে, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করে, ওরে কোথায় নিয়ে যাব মাসি? মাসি তখন চুপচাপ মাটিতে শুয়ে থাকা মায়ার চোখের দিকে তাকিয়ে থাকেন, যেন খুঁজে পান হারিয়ে যাওয়া এক যন্ত্রণা। তারা মায়াকে এক ছোট প্রাইভেট চেম্বারে নিয়ে গেল। চেম্বারের ডাক্তার মৃদু হাসি দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, শরীর দুর্বল, রক্তচাপ একটু কম, তবে মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছে। এই কথাটা শুনে সুমি হাঁপ ছেড়ে বাঁচে। গীতামাসি ফিসফিস করে বললেন, এই অবস্থায় কোথাও ফেলে আসা যাবে না। ওকে আমাদের বাড়ির স্টাফ কোয়ার্টারে রাখবো। বলে দেব গ্রাম থেকে এসেছে, আমাদের পরিচিত, খুব
খুব বিপদে পড়েছিল, তাই নিয়ে এসেছি। সুমি রাজি হয়ে মাথা নাড়ল। হ্যাঁ মাসি, না হয় কিছুদিনও আমাদের রুমে থাকুক। কাজের মেয়ে ভেবেই সবাই মেনে নেবে, অসহায় ভেবে মেনে নেবে সবাই। বলবো এই অবস্থায় স্বামী তাড়িয়ে দিয়েছে, তাই উপায় না পেয়ে আমাদের সঙ্গে এসেছে, সবাইকে বলে দেব। রাত তখন অনেক, শহরের রাস্তা একেবারে নির্জন। গীতা মাসি মায়াকে নিয়ে ঢুকে পড়ে এক বড়লোক বাড়ির পেছনের গলিপথ ধরে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে কতটা সমৃদ্ধ এই বাড়িটা। এই বাড়িতেই গীতা মাসি অনেক বছর ধরে কাজ করে, কিন্তু মায়াকে সে কিছুই বোঝায় না, শুধু বলে এটা এক ভালো মানুষের বাড়ি, চিন্তা করিস না মা, তোর আর বাচ্চাটার ভালোই হবে। তারা মায়াকে নিয়ে যায় বাড়ির পেছনের দিকের একটা কোয়ার্টারে। সেখানে কাজের লোকেরা থাকে, ছোটোখাটো হলেও ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই গীতামাসি যে বড়লোক বাড়িতে কাজ করে সেখানেই থাকে ঈশান খান চৌধুরী। তবে গীতামাসি বা সুমি কেউ জানে না মায়ার স্বামীর পরিচয় বা কোথায় থাকে। অসহায় মনে করে নিয়ে এসেছে তারা। মেয়েটার স্মৃতিশক্তিহীন তারা দুজন জানে। মায়ার নিজের নাম পরিচয় কিছু মনে না থাকায় এখানেই নতুন জীবন শুরু করার সুযোগ পায়। সেই রাতে শহরে ফিরেই গীতামাসি আর সুমি মায়াকে নিয়ে হাজির হয় বাড়ির পাশের স্টাফ কোয়ার্টারে। বাড়িটার পাশে ছোট্ট একটা পরিষ্কার কোয়ার্টার, রান্নাঘর, চালাঘর আর একটা খালি ঘর। মায়াকে ওই ঘরেই রাখা হয়। সেখানে সাধারণত কাজের লোকেরা থাকে, একেবারে চুপচাপ নিঃশব্দে। রাতের খাবার সেরে সুমি আর গীতামাসি তাকে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুইয়ে দেয়। মায়া তখনও কাঁপছে, মাঝে মাঝে কেঁদে ওঠে, মুখ দিয়ে অস্পষ্ট কিছু বলে, পেটে হাত দিয়ে চেপে ধরছে। বাচ্চাটা যেন নাড়াচাড়া করছে, ব্যথা বাড়ছে আস্তে আস্তে। গীতামাসির মন কেঁপে ওঠে। একটুও দেরি না করে ফোন করে বাড়ির পুরনো এক পরিচিত ডাক্তারকে। রাত 1:30টায় ডাক্তার এসে দেখে মায়াকে প্রেশার কম, শরীর দুর্বল, তবে বিপদের কিছু নেই। ডাক্তার জানিয়ে দেয় শরীর দুর্বল, কিন্তু মা আর শিশু দুজনেই এখন সুস্থ আছে, চিন্তার কিছু নেই। গীতামাসি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। মেয়েটার যে কি কষ্ট সেটা যেন নিজের চোখেই দেখেছে। পরের দিন সকালে কয়েকজন কাজের লোক মুখ বাঁকায়, এই পাগলিকে আনলে কেন এখানে? কেউ বলে বাড়ির পাশেই রাখবে, যদি কিছু ঘটে। তখন গীতামাসি রাগ চেপে বলে, ও মেয়ে, বাঁচার অধিকার সবাই আছে, পাগল হলেও মনের ভেতরটা কিন্তু ভালো। সবার মুখ থেমে যায়, কারণ গীতামাসিকে কেউ মুখের উপর কিছু বলতে সাহস পায় না। এই ঘরটার পাশেই যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেটাই ঈশান খান চৌধুরী বাড়ি। একটি বিশাল অট্টালিকা, মার্বেলের সিঁড়ি, দোতলা বারান্দা, গাড়ি সারি সারি লাইন। মায়া জানেই না যে মানুষটা তার জীবনের সব কিছু উলটপালট করে দিয়েছিল সে আছে এত কাছে, একটুও দূরে নয়। শুধু একটা দেয়াল, একটা গেট, আর মাঝখানে কিছু না জানা কপালের খেলা। গীতামাসি চুপচাপ মায়ার দিকে তাকিয়ে থাকে। একটা দীর্ঘশ্বাস বুকের গভীরে জমে আছে। ভোরের শান্ত হাওয়ায় জানালার পর্দা নাড়ছে হালকাভাবে। সূর্যের কোমল আলো এসে পড়েছে বিছানায় শুয়ে থাকা এক অচেনা মুখের ওপর। তার গালে মিশে আছে ক্লান্তির ছাপ, চোখের কোণায় শুকিয়ে যাওয়া কষ্ট। এই আলোতেই হঠাৎ নড়ে ওঠে সে, যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। চোখ মেলে ধীরে চারপাশে তাকায় মায়া। অচেনা ঘর, অচেনা বালিশ, অচেনা বিছানা। সে চেষ্টা করে মনে করার, কি করে এলো এখানে, কোথায় সে, কে এই লোকেরা। কিন্তু মনের গভীরে ছড়িয়ে আছে কুয়াশার মতো এক অন্ধকার, কিছুই মনে পড়ছে না। তার হাত স্বাভাবিকভাবেই চলে যায় পেটের দিকে। অনাগত সন্তানের অস্তিত্ব যেন তাকে এক ভয়ের নিঃশ্বাস ঢেকে দেয়। এক মুহূর্তে সে উঠে বসে, শরীর দুর্বল কিন্তু চোখে আতঙ্ক। বিছানায় পাশের ছোট আয়নায় নিজেকে দেখে থমকে যায়, যেন বহুদিন পর কারো মুখ দেখছে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। ঘুম ভাঙলো নাকি মেয়েটা? সুমি ধীরে ধীরে দরজার পাশে আসে। মায়ার মুখে পড়ে থাকা আলো দেখে সে থেমে যায়, ভেতরে ঢোকে না, শুধু নিঃশব্দে দেখে। ঘুম ভাঙা মেয়েটা অস্থিরভাবে চারপাশে তাকাচ্ছে। তার মনে পড়ে যায় ডাক্তার বলেছিল ওর স্মৃতিশক্তি ফিরতে সময় লাগবে, যত্ন নিতে হবে। ভোরের আলো
ফুটতে না ফুটতেই গীতামাসি উঠে পড়ে। তার দিনে শুরুটা অন্যরকম, কারণ আজ ঈশান চৌধুরী বাড়িতেই থাকবে। এমনিতেই ঈশান বেশিরভাগ সময় দেশের বাইরে বা অন্য শহরে থাকেন, তাই যখন বাড়িতে থাকেন গীতামাসি কাজের চাপটাও বেড়ে যায়। সে জানে ঈশানের খাওয়া দাওয়ার দিকে যত্ন রাখতে হবে। আর আজকের দিনটা শুধু রান্না নয়, অনেক কিছু বোঝানোরও দিন। গীতা মাসি সোজা চলে যায় রান্নাঘরে। কড়াইতে তেল গরম হতে থাকে, মশলার গন্ধ ছড়িয়ে পড়ে সারা বাড়ি জুড়ে। তার মনে পড়ে যায় কাল রাতে সেই মায়াবী মুখটা, ভয় আর কষ্টে মিশে থাকা এক অচেনা মেয়ের চোখ। সে জানে আজ তাকে সেই মেয়ের কথা ঈশানবাবুকে জানাতে হবে। আজই বলবো, নিজের মনে বলে ওঠে মাসি। ঘরের কর্তাকে না জানালে চলবে না। মেয়ে পাগল হলেও মানুষ তো। অসহায় অবস্থায় ছিল, 5 মাসের গর্ভবতী, রাস্তায় পড়েছিল। আমি না দেখলে কে দেখতো ওকে? একটু মানসিকতা না থাকলে তো আর মানুষ থাকা যায় না। রান্না শেষ করে সে ধীরে ধীরে চলে আসে বিশাল ডাইনিং টেবিলের দিকে। ততক্ষণে বাড়ির কর্মচারীরাও প্রস্তুত। ঈশানবাবুর টেবিল পরিপাটি করে সাজানো হচ্ছে। তবুও গীতামাসির মন অস্থির, তার বুক ধকধক করছে। আজ তাকে বলতে হবে, সত্যিটা খুলে বলতেই হবে। এমন সময় ঈশান নিচে নামতে শুরু করেন। চুপচাপ, গম্ভীর মুখ, সাদা থাটের ওপর ধূসর কোট, চোখে চাপা অভিব্যক্তি। তিনি যেন রোজগার ঈশানী, তবে আজও কিছুমাত্র মুড়ে নেই। তিনি টেবিলে বসতেই গীতামাসি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালেন। তার গলা একটু কাঁপছিল, কিন্তু চোখে ছিল স্পষ্টতা। ঈশানবাবু, গীতামাসি একটু থেমে বলে, আমি গতকাল রাতে এক মেয়েকে এনেছি। মেয়েটা একেবারে রাস্তায় পড়েছিল, 5 মাসের গর্ভবতী, মাথায় চোট, মনে হয় কিছুই মনে করতে পারছে না। লোকজন ঘিরে রেখেছিল, কেউ সাহায্য করছিল না। ঈশানের কপাল কুঁচকে যায়। মানে? তার ঠান্ডা কণ্ঠে প্রশ্ন। গীতামাসি মাথা নিচু করে বলে, আমি আনিছি, ওর কিছু মনে নেই। পাগলের মতো তাকিয়ে থাকে। আমার মন সইল না বাবু। যতই পাগল হোক, মেয়ে তো, এতটুকু গর্ভে বাচ্চা, একটু সহানুভূতি না থাকলে কি চলে? ঘরটা এক মুহূর্তে নিঃশব্দ হয়ে যায়। ঈশান ধীরে ধীরে জলপান করেন, কিছু বলেন না। গীতামাসির বুক ধকভর করতে থাকে। এই সময়ে কিছু একটা ভুল হলে হয়তো তাকেই চলে যেতে হবে। তবুও সে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। ঈশান অবশেষে চোখ তোলে, একটা দীর্ঘশ্বাস নিয়ে শুধু বলেন, তাকে এখন কোথায় রেখেছো? গীতামাসি একটু হাঁপ ছেড়ে বলে, স্টাফ কোয়ার্টারে। আমি নিজেই ঘরে রেখেছি। আপনি যদি বলেন সরিয়ে দেব বাবু। ঈশান চোখ সরিয়ে নেয়। তিনি কিছু বলেন না, কিন্তু উঠে দাঁড়িয়ে চলে যান বারান্দার দিকে। তার চোখ সোজা বাগানের দিকে চলে যায়, সেই দিকে যেখানে সকালে হালকা করে হাঁটছিল এক মেয়ে মানুষ। পিঠে চুল ছড়ানো, মাথায় ওড়না, পাগলের মতো হেঁটে বেড়াচ্ছে। তবে কোথা থেকে যেন অদ্ভুত এক যন্ত্রণার ঢেউ তার ভিতরে কেঁপে ওঠে। ঠিক তখনই কিছুটা দূরে বাগানের ধারে একটা মেয়েকে দেখতে পেল সে। মেয়েটির মাথা ঢাকা ওড়নায়, সে আস্তে আস্তে হাঁটছে, মাথা নিচু, হাতটা পেটে রাখা, যেন কষ্টে কাতর। কিন্তু মেয়েটির পেছন ফিরে তাকালেও তার মুখটা স্পষ্ট নয়, না ঈশানের কাছে। ঈশানের দৃষ্টি আটকে যায় সেই চেহারায়। তার বুকের ভেতরটা হঠাৎ হালকা কেঁপে ওঠে। কেন এমন অনুভব হচ্ছে? কাকে যেন হারিয়ে ফেলেছে অনেক আগে। সেই এক অনুভূতি আবার ফিরে এসেছে এই মেয়েটিকে দেখে। চলবে। ঈশান আর আখির গল্প এখানেই থেমে নেই। কে এই রহস্যময় মেয়ে? কি আছে তার অতীতে? আর ঈশানের জীবনে সেই বা কীভাবে জড়িয়ে পড়বে? সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে আসবে সামনে। আপনারা যদি এই গল্পটি ভালোবেসে থাকেন তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। নতুন পর্ব খুব শীঘ্রই আসছে, অপেক্ষায় থাকুন।